আর মাত্র ৩ দিন বাকি বাংলাদেশ জাতীয় নির্বাচনের। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন সবচেয়ে বড় ফোকাস একটাই, ঢাকা-৮, নাসিরউদ্দিন পাটোয়ারি বনাম জনাব মির্জা আব্বাস। এই লড়াইটা এখন আর সাধারণ নির্বাচন না, এটা অ্যাবসোলিউট সিনেমা হয়ে গেছে। ২ মাস আগেও হয়তো অনেকেই মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে এত বেশি ভাবতেন না। কিন্তু পাটোয়ারি এমনভাবে ন্যারেটিভটা ঘুরায় দিছে যে আজ সবার মাথায় আব্বাস ভাই প্লাস চাঁদাবাজটা একটা বসে গেছে। মির্জা আব্বাস যদি আসনে না দাঁড়ায় আমি তারপরেও হলে ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনিও তো জানেন। কিন্তু প্রশ্ন হলো, মির্জা আব্বাস কি আসলেই চাঁদাবাজ? ওনার বিরুদ্ধে অ্যালিগেশন গুলো কতটুক ট্রু? কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টা কথা বলেন না, খালি উল্টা পাল্টা কথা বলে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। মির্জা আব্বাসের পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হয় ৯০-এর দশকে। তিনি তখন ছিলেন বিএনপির একজন প্রভাবশালী ইমার্জিং লিডার। ১৯৯১ সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হন। এই সময়কালে তার বিরুদ্ধে বড় কোনো দুর্নীতি বা ফৌজদারি মামলা না থাকলেও রাজনৈতিক মহলে তখন থেকে অভিযোগ ছিল যে ঢাকার কিছু কিছু এলাকায় তিনি দলীয় ক্যাডার নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করেন এবং জমি নিয়ে প্রভাব বিস্তার করা শুরু করেন। কিন্তু এই অভিযোগগুলো তখনও আইনি মামলার রূপ নেয়নি। চলো এখন ২০০১-এর দিকে তাকাই। ২০০১ সালের শুরুর দিকে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। ১৩ ফেব্রুয়ারি একটা হরতাল চলাকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে বিশাল এক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে পুলিশ কনস্টেবল আবু নাসের গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে বলা হয় প্রায় ১৫০ জন বিএনপি কর্মীরা একটি মিছিল নিয়ে পুলিশ লাইন্সের দিকে যাওয়ার সময় ওই মিছিল থেকে পুলিশের দিকে গুলি ছোড়া হয়। ব্যাপারটা একটু উল্টা ইউজুয়াল পলিটিক্যাল সিনারিও থেকে। এই মামলায় ছিলেন মির্জা আব্বাস এবং তার ভাই মির্জা খোকন। মামলা দায়ের করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু ২০০১ সালের শেষের দিকে বিএনপি ক্ষমতায় আসে। এরপরে হত্যা মামলা বছরের পর বছর ঝুলে থাকে। ২০০৬ সালের অক্টোবরে যখন বিএনপি সরকারের প্রায় শেষের দিকে এই মামলা তখন প্রত্যাহার করা হয়। এই মামলার কোনো বিচার শেষ হয়নি, কোনো রায়ও হয়নি। ২০০১ সালে যখন বিএনপি ও জামাত জোট ক্ষমতায় আসে তখন মির্জা আব্বাস হন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, সহজ ভাষায় মিনিস্ট্রি অফ হাউসিং। এই মন্ত্রণালয়ের অধীনে ছিল রাজুক, গণপূর্ত অধিদপ্তর, সরকারি আবাসন ও প্লট বরাদ্দ। এই সময় তার বিরুদ্ধে সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুতর অভিযোগগুলো উঠে আসে। ২০০২ থেকে ২০০৫ সালে উত্তরা ও বনানী এলাকায় প্রায় ১০০টি সরকারি আবাসিক প্লট বরাদ্দ দেওয়া হয়, যেগুলা ডাইরেক্ট পয়েন্ট অফ কন্টাক্ট ছিল মির্জা আব্বাস। এই প্লটগুলোর মধ্যে ৯৪টি বরাদ্দ দেওয়া হয় বিএনপির মন্ত্রী, নেতা ও তাদের পরিবারের সদস্যদের জন্য। এই বরাদ্দগুলো বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে দেওয়া হয়। বিষয়টি সর্বপ্রথম সামনে নিয়ে আসে জাতীয় দৈনিক পত্রিকাগুলো এবং ইভেন সংসদীয় স্থায়ী কমিটির ভিতর থেকেও একটি ডিসেন্ট নোটে বলা হয় এই বরাদ্দে রাষ্ট্রের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। তখন ক্ষমতায় থাকা বিএনপি সরকারি অভিযোগগুলো অবশ্যই অস্বীকার করে এবং এই বিষয়ে সে সময় কোনো মামলা বা প্রশাসনিক সিদ্ধান্ত হয়নি। এছাড়াও আরো অনেক জমি জমা সংক্রান্ত এবং প্লট বরাদ্দ নিয়ে মামলা এবং অভিযোগ মির্জা আব্বাসের এগেনস্টে উঠে আছে। যেমন তেজগাঁও শিল্প প্লট কেলেঙ্কারি, যেটা নিয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং সে পরে গ্রেফতারও হয়। সাংবাদিক প্লট কেলেঙ্কারি, যেখানে মিরপুরে ২০০২ সালে এক এলাকায় ৭ একর সরকারি জমি একটি সাংবাদিক সমবায়কে বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ ছিল এই জমির প্রকৃত মূল্য ছিল ১৯ থেকে ২০ কোটি টাকা, কিন্তু বরাদ্দ দেওয়া হয় মাত্র ৩ থেকে ৪ কোটি টাকায়। বিএনপির ওই আমলের সবচেয়ে বড় করাপশন চার্জেস আসে রেলওয়ে জমি লিজ কেলেঙ্কারি নিয়ে, যেটার সাথে মির্জা আব্বাসের নাম ডাইরেক্টলি জড়িত ছিল অ্যাকর্ডিং টু রিপোর্টস। ২০০৬ সালের শেষের দিকে যখন বিএনপি সরকার আর মাত্র ২ সপ্তাহ বাকি, তখন অভিযোগ উঠে যে প্রায় ৫১ কোটি টাকার রেলওয়ে জমি একটা ভুয়া সমবায় প্রতিষ্ঠানের নামে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ এর বিরোধিতা করলেও অভিযোগ অনুযায়ী সেই আপত্তি উৎক্ষেপ করা হয়। পুরো প্রক্রিয়াটি মাত্র ২ সপ্তাহে শেষ করা হয়। মানে সরকার যাওয়ার আগেই এই লিস্টটা তাড়াহুড়া কইরা অ্যাক্টিভ করে দেওয়া হয়। এই বিষয়টির তদন্তে উঠে আসে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ২০০৫ সালে ঢাকা কমার্স কলেজের ছাত্র মমিন হত্যার ঘটনায় অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তাকে রাজনৈতিক শেল্টার দেওয়ার অভিযোগ উঠে মির্জা আব্বাসের বিরুদ্ধে। একই বছরে র‍্যাবের একটি ক্রস ফায়ারে যুবলীগ কর্মী সুমন নিহত হয়। সুমনের মা আদালতে মামলা করেন এবং ওই মামলার আসামির তালিকায় মির্জা আব্বাসের নামও অন্তর্ভুক্ত ছিল। সো
3 দশকের রাজনীতিতে মির্জা আব্বাসের নাম বারবার এসেছে হত্যা, দুর্নীতি, জমি, সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহার অভিযোগে। অনেক মামলায় তিনি খালাস পেয়েছেন, অনেক মামলা প্রত্যাহার হয়েছে, কিছু মামলা এখনো চলমান আছে। এবং এটাও বলা বাহুল্য যে অনেক মামলাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নিজেও দায়ের করেছে। ওইসব মামলার ভ্যালিডিটি নিয়ে অবশ্যই কোশ্চেন তোলা উচিত। সো নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই মির্জা আব্বাসকে যে চাঁদাবাজ বলেন এটার সাথে আমি একদমই একমত না। কারণ চাঁদাবাজির মতো ছোট জিনিস আমার মনে হয় না মির্জা আব্বাসের মতো গডফাদার লেভেলের পলিটিশিয়ান করে। উনার ভীষণ আরো বড়। এটা আমি বলতেছি না, এটা উনার ৩৬ বছরের রাজনৈতিক ইতিহাস বলতেছে। সো ১২ তারিখ ভোটটা আসলে আমাদের কাকে দেওয়া উচিত এটা নিয়ে আমাদের ভালো মতো আরেকটু চিন্তা করা উচিত আই থিংক।